সবকিছুরই একটা বয়ান আছে আপনাদের দৃষ্টিতে, মানে আসলেই তো ইতিহাসকে নানান দিক থেকে দেখার সুযোগ আছে। এক একজনের ভূমিকাকে নানান অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে। যেমন জুলাই যে যুদ্ধ হলো বা জুলাই যে আন্দোলনটা হলো, গণ অভ্যুত্থান হলো, সেটারও বিভিন্ন জনের বিভিন্ন বয়ান আছে। অনেকেই এই বয়ানের মধ্যে যারা এখনো কথা বলছেন তাদের মধ্যেও দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, অনেক রকম ভুল বোঝাবুঝি আছে। এক একজনের ন্যারেটিভ শুনলে মনে হয় বিষয়টা এক এক রকম হয়েছে। ফলে জি। সেখানেও তো এই বিষয়টা আছে। সেখানে তো কখনো এসে আওয়ামী লীগ দাবি করতে পারে যে আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, বা একপাক্ষিক বয়ানটা আপনারা শুনছেন, যা জানি তার শতভাগ সত্য না। জি। এখন এখানে একটা সত্যি কথা কি জানেন, 71-এ এত মিডিয়া ছিল না, এত সিটিজেন উইটনেস ছিল না, সিটিজেন জার্নালিজম ছিল না, কিছু ছিল না। এবং তখনকার কথাগুলোকে বদলে একেবারে আপসাইড ডাউন করে আমাদের কাছে যে নিয়ে আসা হয়েছে, এটা সম্ভব হয়েছে। এমন কিন্তু একজন মুক্তিযোদ্ধারা আমাদের, এখনো এমন বেঁচে কিছু। আছেন, এখনো বেঁচে আছেন, ইতিহাসগুলো যতদিন এক্স্যাক্টলি, আমরা জেনেছি বেঁচে আছেন এক্স্যাক্টলি। তারা। অবশ্যই আমি আপনাকে বললাম, আমি যে কয়জনের কথা বলেছি তারা প্রত্যেকে মুক্তিযোদ্ধা, তাদের প্রত্যেকের বই আমি পড়েছি। এবং দেখেন, যাদের কাছ থেকে আমরা, আমাদের প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধ শিখে বুঝে বড় হয়েছি, তাদের একজন মুক্তিযুদ্ধের সময় তার এক আত্মীয়ের বাসায় গিয়ে একটা গর্ত করে বসেছিলেন। তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধ শেখান, তাই না? তো এই যে বয়ানগুলা, এগুলা সম্ভব হয়েছে কেন? কিন্তু আপনি যে কারণ বলছেন আপনি গোলাম উইটনেস আজমের নাই। বই পড়েছেন, যিনি হচ্ছেন সরাসরি তৎকালীন আপনাদেরই যে পত্রিকাগুলো সংগ্রাম, মানে সেই পত্রিকাগুলোতে হুম। দেখা যাচ্ছে যে কিভাবে আসলে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে তিনি বলছেন, বা মুক্তিযুদ্ধের বিপক্ষে তার অবস্থান, পাকিস্তান ভাঙার না বিপক্ষে দেখেন, অবস্থান। আপনি যদি হ্যাঁ। এটা নিয়ে কথা বলতে চান, আমাকে হয়তো একদিন আলাদা আলাদা একদিন বসতে হবে, ইটস এ বিগ থিং। হুম, হুম, কিন্তু আমি নিশ্চয়ই। আপনাকে বলছি যে তখনকার এই সময়গুলোতে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল কথাবার্তা বলে পার পাওয়া গেছে, কিন্তু সেটা 24-এর আন্দোলনের ব্যাপারে সত্যি না। 24-এর আন্দোলনে আমরা দেখেছি পুলিশ কিভাবে গুলি করছে। 24-এর আন্দোলনে আমাদেরকে শোনানো হলো কিভাবে অডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী আদেশ দিচ্ছেন হুম। সি অ্যান্ড শুট, তাই না, যে দেখার সাথে সাথে গুলি করা যাবে। কিভাবে একটা ছেলে পুলিশ থেকে বাঁচার জন্য ছাদের উপরে উঠছে, এখন এটারও এটা কিন্তু একটা সম্ভবত ডিফারেন্ট রামপুরা বয়ান আছে, বনশ্রীর এটারও ঘটনা, একটা তাই না? ডিফারেন্ট বয়ান আছে, কারণ জি। আমি ওই বয়ানটাও শুনেছি বলে আপনার কাছে সাথে এই মানে কথায় প্রসঙ্গে যাচ্ছি, যে বলা হচ্ছে যে কথাটা পুরোপুরি নাই, পুরোপুরি এই কথাটা মানে নাই তাদের, তিনি নির্দেশ হুম, দিচ্ছেন হুম। যে ছাত্রদের বিরুদ্ধে না, যারা এরকম ম্যাসাকার করছে তাদেরকে ধরে, মানে এটা তাদের একটা বয়ান, এটা তাদের বয়ান, সেটি সত্যতা বা মিথ্যা সেটা ডিফারেন্ট কথা, কিন্তু আপনি তো না, ডিফারেন্ট যিনি বয়ানের কথাই বলছিলেন। যারা এই হুম, বয়ানটা নিয়ে আসেন, তাদের উচিত ছিল আসলে আদালতে আসা। হুম, যখন শেখ হাসিনার বিচার হয় আইসিটিতে, তাদের উচিত ছিল সেখানেই চলে আসা, তাই না? এই বয়ান তো সোশ্যাল মিডিয়ায় দিলে হবে না। দেখেন, জামাতের নেতাদের বিরুদ্ধে যখন মামলাগুলো করা হয়েছে, জামাতের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে আমরা আদালতে শেষ পর্যন্ত গিয়েছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত, তাই না? কারণ আমাদের কাছে এভিডেন্স গুলো ছিল। কিন্তু আমরা তো কিছু কোনোদিন লাভ হয় সোশ্যাল নাই। মিডিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, কিন্তু সেই না হোয়াট এভিডেন্সে এভার কিছু হোয়াট লাভ এভার, তো কিন্তু হয়নি। আমরা সেই, না বলছি, আমরা কেউ বলতে পারবেন না যে আমরা একজন অপরাধীকে, যাকে আদালত বিচারাধীন অবস্থায় রেখেছে এবং অপরাধী মনে করছে, সে আমাদের নেতা বলেই আমরা তাকে ছিনিয়ে নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেছি। এমনকি যখন তাদেরকে ফাঁসিও দিয়ে দেওয়া হচ্ছে, তারা নিজেরাও এই ব্যাপারে আস্থা রেখেছে। কেউ বলতে পারবেন না যে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়েছি। আমি বলবো এখনো সেই জায়গাটায় থাকা উচিত। কারণ যদি মনেই হয়, অবশ্যই মনে হতে পারে তার কাছে একটা ডিফারেন্ট বয়ান আছে, এবং তারা কিন্তু এগুলো বলছেন, বাংলাদেশে থেকেই তারা এখনো বলেই যাচ্ছেন। তাদের উচিত আদালতকে ফেস করা। হুম। এখানে না, জামাতেরও আদালতের কেউ রায় কেউ আছে। আছেন যারা আসলে আদালত ফেস করেন নাই, তারাও পলাতক অবস্থায় থেকেছেন। কিন্তু ধরেন সেই সময়টা যে একটা পরিস্থিতি তৈরি হলো, একটা মানে গণ আন্দোলনের পরে, যে আওয়ামী লীগের সদস্যদের দেখলে তাদেরকে মারা যায়, তাদেরকে মানে তারা স্বৈরাচারের দোসর বা স্বৈরাচার হিসেবে তাদেরকে মানে তাদের ঘরবাড়িও পুড়িয়ে দেওয়া যায়, জনক্ষোভ বলে সেটাকে তখন একটা ভ্যালিডিটিও আছে সেটার। ফলে সেই অবস্থায় কিন্তু এটা তাদের জন্য সহজ ছিল, মানে আপনাদের জন্য যে কঠিনতম পরিস্থিতির কথা আপনারা বলছিলেন, তার চেয়েও কি কঠিনতম না যে রাস্তায় দেখলে তাকে মেরে ফেলবে এবং বাকিরাও বলবে ঠিক আছে জায়েজ? একটা হচ্ছে মানুষের উপর চাপিয়ে দেওয়া, আর একটা হচ্ছে এটা ওদের কামাই করা। আপনাকে পার্থক্য বুঝতে হবে। আপনি একটা জিনিস স্বীকার করবেন, আমার সাথে একমত হবেন, যে 5 অগস্ট যে ক্রাউড তৈরি হইলো, এইটা কোনো দলের পক্ষে সম্ভব হুম, ছিল না। নিশ্চয়ই। এটা বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ। কিসের বিরুদ্ধে? ফ্যাসিজমের বিরুদ্ধে। এবং এর পরেও যে ঘটনাগুলো ঘটেছে, আপনি দেখেছেন যে জামাতের মানুষজনই গিয়ে মসজিদ মন্দির পাহারা দিয়েছেন, যেন মন্দিরে হামলা করে কেউ বলতে না পারে যে এটা জামাতের মানুষজন করেছে, যারা ধর্মান্ধ তারা করেছে। সুতরাং
এখানে বায়াস হওয়ার সুযোগ কম। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে জনরোষ এর একটা পেমেন্ট সেটা করতে হবে। একটা হচ্ছে মানুষের উপর অন্যায় ভাবে চাপিয়ে দাও, 2008 থেকে যেটা হুম, হয়েছে, 2009 থেকে হুম, যেটা 17-24 পর্যন্ত হলো, কিন্তু সেটার সাথে তো আমি কিছুতেই এটা তুলনা করব না যেটা পরবর্তীতে হচ্ছে। যে মানুষেরকে এত দিন ধরে, এবং শুধু এটা তো আমি তো একটা জায়গায় দেখবো না, একজন শেখ হাসিনাকে বলবো না, প্রত্যেকটা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় তাদের যে লোকজন ছিল তারা প্রত্যেকে ছিল অপ্রেসার। তারা মানুষ মেরেছে, তারা গুম খুন করেছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে অন্যায় করছে। আপনি নারায়ণগঞ্জের তৌকিকে হুম, হুম, মনে করতে পারেন, আপনি সাত খুনের কথা মনে করতে পারেন, একটা দুটো ঘটনা না তো। হুম। তাহলে এই জনরোষকে আমাকে জনরোষই বলতে হবে, এটাকে আমি ট্রেমিং বলবো না। কারণ এটা 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 কোনো একক দলের পক্ষে সম্ভবই এখন ছিল ধরেন না। এই যে পুলিশ এটা মানুষের প্রশাসনকে যদি স্বতঃস্ফূর্ত ছেড়ে দেন, রিয়াকশন। ধরেন পুলিশ প্রশাসনকে যদি আপনি মানে ব্যবস্থা নিতে না দেন, তাহলে তো জনরোষ আমার বিরুদ্ধেও অনেকে রাস্তায় নেমে যেতে পারে। পারলে আমাকে যারা অপছন্দ করে তাকেও, আমাকেও 2-4 জন মেরে দিতে পারে, আপনাকেও মেরে দিতে পারে, এরকম যারা আপনাকে অপছন্দ এক্স্যাক্টলি করে। এক্স্যাক্টলি। না, এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন ওই ঘটনাগুলো যখন ঘটছিল তখন কিন্তু দেশে কোনো পুলিশ ছিল না। হুম। না, তিন তারপরেও দিন ডক্টর চার দিন ইউনূস দেশে আমলে, কোনো ডক্টর পুলিশ ইউনূস ছিল না। আমলে তখন হ্যাঁ, পুলিশ ছিল। হুম, জি, অনেকগুলো ঝামেলা ছিল এবং পুলিশকে তখন কিন্তু শোধরানোর কোনো চেষ্টাই করা হয় নাই, কারণ এটা ওই রকম একটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব ছিল না। এবং যত কি করা হয়েছে, শিফটিং, ওই যার 3 তলায় পশ্চিম তাকে 9 তলায় দেওয়া হচ্ছে, এটা সচিবালয়ও হয়েছে। হুম, সুতরাং কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই এখনো। এবং তখনও যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে, হুম। আমাদের উচিত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই সেগুলো সমাধান করার নিশ্চয়ই। চেষ্টা ধরেন করা, তখন যেন হাসনাত কেউ আব্দুল্লাহর হাতে উপরেও না কিন্তু নেয়। একটা আক্রমণ হয়েছিল। একবার বা দুবার এক্স্যাক্টলি। কোথাও হামলা সাথে, সাথে পুলিশ সক্রিয় হয়েছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছিল, ধরেও ফেলেছিল যারা আসলে এই পেছনে ছিল। কিন্তু মানে ফলে পুলিশ কোথায় সক্রিয় হবে আর কোথাও সক্রিয় হবে না, সেটার একটা ইশারা যেমন আগেও ছিল, তখনও কিন্তু দেখা গেছে যে সেটার একটা এক্স্যাক্টলি, এবং এটার জন্য আমার মনে হয় এই সরকারকেই আসলে প্রশ্ন করা উচিত। এবং এটার ব্যাপারে যে অসন্তোষটা আছে সেটাও, এখন তো নির্বাচিত সরকার আসছে, তারা চাইলে ইন্টারিম গভর্নমেন্টের কাছে সেগুলোর কৈফিয়ত তলব করতে পারে, তাই না? যে আপনারা কোনো কোনো সময় এরকম ডিফারেন্ট ইনস্ট্রাকশন কেন দিয়েছিলেন, সেটা তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমি জবাব দিতে পারবো। তাহলে কি আপনার মনে হয় এই সরকার সেই সরকারকে, মানে ডক্টর ইউনূস সরকারকে বা অন্তর্বর্তী সরকারকে সেফ এক্সিটই দিয়ে দিল, যেটির কথা তখন নাহিদ ইসলামের মুখ থেকে শুনছিলাম বা বিভিন্ন জনের মুখ থেকে? আহ এখানে অনেকগুলো ব্যাপার আছে, দেখেন। বিএনপি যেটা কখনোই লুকায় নাই সেটা হচ্ছে যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের অনেক কিছুকে হ্যাঁ হ্যাঁ বলে গিয়েছি, কেন? একটা নির্বাচনের জন্য। যদি সেটাই হয়ে থাকে তাহলে এটার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কিন্তু বিএনপি দল হিসেবে, এবং এখন যেহেতু তারা সরকার গঠন করেছেন তাদেরই। এটার ব্যাপারে আসলে মনে হয় আমি আর বেশি কথা বলতে চাই না।